পলাশীর যুদ্ধ লিখেছেন তপনমোহন চট্টোপাধ্যায়। গবেষক ও লেখক তপনমোহন চট্টোপাধ্যায় 1896 সালের 3রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শ্রী মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের পুত্র এবং রাজা রামমোহন রায়ের প্রপুত্র তপনমোহন প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্র ছিলেন। কর্মজীবনে বিশিষ্ট ব্যবহারজীবী হিসেবে সুনাম অর্জন করলেও গবেষণা এবং ইতিহাস ভিত্তিক লেখার দিকে শ্রী চট্টোপাধ্যায়ের মানসিকতার ব্যাপ্তি ছিল ব্যাপক। তারই লেখা পলাশীর যুদ্ধ। পলাশী যুদ্ধের গল্পটা আরম্ভ করার পূর্বে কলকাতার গোড়াপত্তনের কথাটা একবার বলে নেওয়া উচিত, তা সে যতই সংক্ষেপে হোক না কেন, কারণ এই কলকাতাকে নিয়েই তো পলাশী যুদ্ধের সূচনা। দক্ষিণে বেহালা, বর্ষে, উত্তরে দক্ষিণেশ্বর, এরই মাঝে কালীক্ষেত্র, সাবর্ণ চৌধুরীদের জমিদারির অন্তর্গত। মানসিংহ যখন বাংলার সুবাদার হয়ে আসেন, তখন তারই সুপারিশে সাবর্ণ চৌধুরীদের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত গাঙ্গুলি আকবর বাদশার কাছ থেকে এই জমিদারি পেয়েছিলেন, আর তার সঙ্গে পেয়েছিলেন মজুমদার উপাধি। সাবর্ণগোত্রীয় গাঙ্গুলি বংশীয় ব্রাহ্মণকুলের এই জমিদারদের সাধারণত লোকের চলতি ভাষায় শুধু সাবর্ণ চৌধুরী বলেই অভিহিত করত। কালীঘাটের ভদ্রকালী কালিকা কালীক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী। নকুলেশ্বর মহাদেবের সঙ্গে এখানে তিনি সানন্দে বিরাজ করছেন। কিংবদন্তি, তখনকার দিনের চৌরঙ্গীর বিশাল জঙ্গলের মধ্যে নাথ সম্প্রদায়ের চৌরঙ্গীনাথ বলে এক বাতে পঙ্গু খোড়া সাধু বাস করতেন। তিনিই নাকি এই দেবী মূর্তি মাটির নিচ থেকে আবিষ্কার করেন। শোনা যায় পূর্বে ভবানীপুর গ্রামে এই দেবীর এক মন্দির ছিল। নাম শুনেই সেটা অনুমান করা হয় বটে। পরে সাবর্ণ চৌধুরীরা কালীঘাটে আদি বা বুড়িগঙ্গার উপরে দেবীর জন্য এক মন্দির নির্মাণ করে দেন। সেই সময় থেকেই কালীঘাট হিন্দুদের এক বড় তীর্থস্থান। সাবর্ণ চৌধুরীরা সামাজিক নিয়ম অনুসারে নিজেরা তো দেবীর পূজারী হতে পারেন না, তাই তারা হালদার বংশীয় একঘর ক্ষত্রিয় ব্রাহ্মণ আনিয়ে কালীঘাটে বসবাস করিয়ে তাদেরই দেবীর সেবায়েত করে দেন। সেই হালদার বংশেরই শাখা প্রশাখা এখনও দেবী মন্দিরের রক্ষক। এই কালীক্ষেত্রের মধ্যভাগে তিনখানা ছোট ছোট নগণ্য গ্রাম। উত্তরে সুতনুটি, মাঝখানে কলকাতা, দক্ষিণে গোবিন্দপুর। এই 3 গ্রাম নিয়েই কলকাতা শহর গড়ে উঠেছিল। এখন আমরা কলকাতাকে এত বড় শহর দেখছি, পৃথিবীর মধ্যে এক সেরা শহর বলে এর খ্যাতি, কিন্তু সেই সময়ে এর প্রায় সমস্তটাই বন জঙ্গল। চারিদিকে এদো, পচা ডোবা, পানা পুকুর, খাল বিল, জলা জঙ্গল। তারই মধ্যে কতকটা ধানের চাষ, খানিকটা ফলমূলের বাগান, বাকি সবটাই হোগলার ঝোপ, বাঁশের ঝাড়। বড় রাস্তা বলতে ওই একটা সরু গলির মতন এঁকে বেঁকে সেটা উত্তরের চিতপুর গ্রাম থেকে দক্ষিণে কালীঘাট পর্যন্ত চলে গেছে। তার উপর দিয়ে তীর্থযাত্রীরা দল বেঁধে দেবী দর্শনে যেত। সারাটা পথের দুধারে ঝোপে ঝাড়ে, ঠ্যাঙারে, খুনে ডাকাতের আড্ডা। একটু অসাবধান হলেই ধন প্রাণ দুই গেল। হিংস্র জন্তুও অগুন্তি। ডাঙায় বনবরাসা, বাঘ, খালে বিলে হাঙর, কুমির। একটা ছোট রাস্তাও ছিল, সেটা লালদিঘি থেকে শুরু করে একেবারে চলে গেছে পূবের দিকে সেই সল্টলেক পর্যন্ত, এখন যেটাকে আমরা বলি ধাপার মাঠ। এই রাস্তার উপর দিয়েই আশেপাশের গ্রাম্য লোকেরা জিনিসপত্র মাথায় করে গঙ্গার কাছ বরাবর আসত। ওপারে শালকে থেকে ব্যাপারীরা বেশাতি নিয়ে গঙ্গা পেরিয়ে এপারে এসে উঠত। তাদের সঙ্গে কেনা বেচার কাজ সাঙ্গ করে এপারের লোকেরা একেবারে গঙ্গা স্নান সেরে বাড়িতে ফিরত। লালদিঘির পশ্চিম পারে সাবর্ণ চৌধুরীদের কাছারি। সমস্ত গ্রাম জুড়ে ওই একটি মাত্র পাকা বাড়ি, আর গোটা কয়েক বাড়ি যা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো মাটির দেওয়াল, খড়ের ছাউনি। প্রবাদ আছে এই কাছারি বাড়িতেই নাকি কবিওয়ালা অ্যান্টনি ফিরিঙ্গি সাবর্ণ চৌধুরীদের দপ্তরের খাতা লিখতেন আর অবসর পেলেই গান বাঁধতেন। কিন্তু প্রবাদটার ভিত্তি অতি ক্ষীণ। একটু হিসেব করলেই ধরা পড়ে যায় কবিওয়ালা অ্যান্টনি এর অনেক পরের লোক। যে অ্যান্টনি সাবর্ণ চৌধুরীদের কাছারিতে কাজ করতেন, তার সঙ্গে কবিওয়ালার কোনো সম্পর্ক থাকলে বয়সে তিনি কবির ঠাকুরদা হবেন। গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতুল, সেই দিকেই যত ভদ্রলোকের বাস। গঙ্গার পূর্বকূল তখন বনবাদার, সুন্দরবনেরই এক অংশ।
এই অঞ্চলে ভদ্রলোকের বাস নেই বললেই চলে, যাদের আমরা অবজ্ঞা ভরে ছোটলোক বলে থাকি, অর্থাৎ যারা হাতের কাজ করে দিন গুজরান করে তারাই এখানে বেশিরভাগ। আর আছে অন্যান্য কারবারি সম্প্রদায়ের কিছু কিছু। আর যাদের নইলে দিন চলে না, যেমন ধোপা, নাপিত ও একঘর গোসাই পুরুত। কলকাতার বিভিন্ন পাড়ার নাম আজও সেই আদিম বাসিন্দাদের সাক্ষী হয়ে আছে, যেমন আহেরিটোলা, কলুটোলা, জেলেটোলা, কুমোরটলি, শাখারিটোলা, পটুয়াটোলা, কসাইটোলা, ডোমটোলা, ব্যাপারীটোলা, কাপালিটোলা, চাষা ধোপাপাড়া, নিকাশিপাড়া, দর্জিপাড়া, ছুতোরপাড়া, মুচিপাড়া, হাড়িপাড়া, দুলেপাড়া, সুরিপাড়া, কাশারিপাড়া, যুগিপাড়া, কামারডাঙ্গা, তাঁতিবাগান, নাদবাগান ইত্যাদি। ভদ্র জনপদ গ্রামের মতন বামুনপাড়া, কায়েতপাড়া, বদ্যিপাড়া এইসব এই অঞ্চলে শুনতে পাওয়া যায় না। যারা খানিকটা মাথার কাজ করতে পারতেন, অর্থাৎ যারা তখনকার দিনে ফার্সিন বেশ ছিলেন, তারা এই ধাপধারা গোবিন্দপুরে কিসের লোভে আসবেন? তাদের স্থান ছিল রাজধানীতে, প্রথমে রাজমহলে, পরে ঢাকায়, আর সবশেষে মুর্শিদাবাদে। এদের কেউ কেউ কাজ পেতেন নবাবের দপ্তরে, বেশিরভাগ বড় বড় জমিদারের সেরেস্তায়। ইংরেজরা কি করে যে এই সব জঙ্গল কাটিয়ে, ডোবা বুঝিয়ে, জলা সাফ করিয়ে, রাস্তাঘাট বানিয়ে কলকাতা শহরের পত্তন করেছিলেন, কি করে যে ধীরে ধীরে তার শ্রীবৃদ্ধি করেছিলেন, তার ইতিহাস বড় বড় রাজ্য জয়ের ইতিহাসের চেয়ে কোনো অংশে কিছুমাত্র কম যায় না। কি দুর্দম অধ্যবসায়ের কষ্টকে একেবারে তুচ্ছ জ্ঞান করার, মৃত্যুতে একটুও বিচলিত না হওয়ার কাহিনী এই শহরের অতীতের গর্ভে লুকোনো আছে। তার সব কথা আজকের দিনে খুলে বলতে গেলে হয়তো তাতে কারো বিশ্বাসই হবে না, মনে হবে যেন সেসব স্রেফ গাল গল্প। সকালে যে লোককে দিব্যি জলজান্ত দেখে আসা গেল, সন্ধ্যের সময় তাকেই কাঁধে করে গোরস্থানে নিয়ে যাওয়ার ডাক পড়ল। সন্ধেবেলায় যার সঙ্গে একত্রে খেয়ে দিয়ে আমোদ প্রমোদ করে আসা গেল, তারই কবরে মাটি দিয়ে ভোর রাত্রে বাড়ি ফিরতে হলো। তবুও অদম্য উৎসাহ, তবুও কর্মে বিরাম নেই, তবুও বলে এগিয়ে চলো, এগিয়ে চলো। নগণ্য গ্রাম হলেও ইংরেজ এখানে আসবার পূর্বে পীঠস্থানের কাছে বলে কলকাতার একটু খ্যাতি ছিল। বাংলায় লেখা দুটো পুরনো পুঁথিতে কলকাতার উল্লেখ আছে। প্রথম পুঁথিটি বিপ্রদাস পিপল্লাইয়ের মনসামঙ্গল, আর দ্বিতীয়টি বিখ্যাত মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল। বিপ্রদাসের কাব্য ইংরেজি 1495 কি 1496 সালে রচিত, কিন্তু তার যে অংশে কলকাতার সংবাদ দেওয়া আছে সেটাকে অনেক পণ্ডিত প্রক্ষিপ্ত বলে মনে করেন। তবু আমার মনে হয় যে যিনি এটি প্রক্ষেপ করেছিলেন তিনি বিপ্রদাসের মতন অত প্রাচীন না হলেও আমাদের সঙ্গে তুলনায় নিতান্ত অর্বাচীন নন। মনসামঙ্গলে আছে, ডাহিনে কোতরঙ্গ বাহি কামারহাটি বামে, পূর্বেতে আরিয়াদহ ঘুষুরি পশ্চিমে, চিতপুর পূবে রাজা সর্বমঙ্গলা, নিশি দিশি বাহে ডিঙা নাহি করে হেলা, তাহার পূর্বকুল বাহি এরাই কলিকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা। কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীকাব্য 1574 থেকে 1604 সালের মধ্যে লেখা। মুকুন্দরাম লিখেছেন, তরায় চলিল তরি তিলেক নারয়, চিতপুর শালিখা এড়াইয়া যায়, কলিকাতা এড়াইল বেনিয়ার বালা, বেতরেতে উতরিল অবসান বেলা। এছাড়া আকবর বাদশার প্রধানমন্ত্রী আবুল ফজলের আইনি আকবরীতে 1596 সালে কলকাতার উল্লেখ আছে। তাতে বলা আছে কলকাতা সাতগা বা সপ্তগ্রাম সরকারের অন্তর্ভুক্ত। ইংরেজদের আসবার অনেক পূর্বেই ইউরোপ থেকে পর্তুগিজরা প্রথমে এই দেশে বাণিজ্য করতে এসেছিলেন। বাংলায় এদের প্রধান আস্তানা ছিল চাঁদগা। সেখান থেকে তারা প্রায় সারা পূর্ববঙ্গ অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন। যুদ্ধবিদ্যায় পারদর্শী বলে এদের অনেকেই পূর্বদেশের ছোট বড় অনেক জমিদার ভূঁইয়ার সৈন্যদলের সেনাপতির চাকরি পেয়ে গিয়েছিলেন। যেমন সর্বত্র হয়, ব্যবসায়ীদের পিছনে পিছনে অনেক নিকৃষ্ট লোকও ভাগ্য ফেরাবার জন্য আসতে আরম্ভ করল। এবার সেই সঙ্গে পর্তুগিজ খ্রিস্টান সাধু সন্ন্যাসীর দলও বড় কম আসেনি। নিম্নশ্রেণীর পর্তুগিজদের প্রধান কাজ ছিল বোম্বেটেগিরি, আর তারই সঙ্গে এদেশের লোকদের ধরে কৃতদাস করে বিদেশে চালান দেওয়া। বাংলার সারা দক্ষিণ পূর্ব প্রান্ত এদের অত্যাচারে একেবারে জর্জরিত হয়ে পড়েছিল। নামেই সকলে ভয়ে কাঁপত। এই জাতের লোকদের প্রধান আড্ডা ছিল সন্দ্বীপে। সেখান থেকে সমস্ত সুন্দরবন অংশটায় হানা দিতে দিতে সেখানকার সোনার শহরগুলোকে তারা একেবারে শ্মশান করে ছেড়েছিল। ব্যবসায়ী যারা, তারা প্রতি বছর
একবার করে গঙ্গা বেয়ে উপরের দিকে উঠে আসতেন। বেচা কেনার কাজ সাঙ্গ হলে আবার স্বস্থানে ফিরে যেতেন। পর্তুগিজদের বড় বড় জাহাজ উপরের দিকে বেশি দূর এগোতে পারত না বলে তারা প্রথম প্রথম মেটিবুরুজের ওপারে ব্যাতর, বর্তমান ব্যাটরা বলে এক জায়গায় তাদের ঘাঁটি বসান। তারই একটু দূরে একটা জায়গায় একটা মাটির কেল্লা ছিল। আত্মরক্ষার জন্য সেটাকেও দখল করে নেন। সেই জায়গার কেল্লাটা পরে মোগলদের হাতে আসায় সেখানে একটা পুলিশ থানা বসে। সেই থেকে কেল্লাটির নাম থানা। সেখানে এখন বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্টের দোতলা বাড়ি। চলাফেরার আরেকটু সুবিধে হতেই পর্তুগিজরা শালকেতে তাদের আড্ডা গুটিয়ে আনলেন। পর্তুগিজদের সঙ্গে ব্যবসার খাতিরে 4 ঘর বসাক আর 1 ঘর শেঠ সপ্তগ্রাম ছেড়ে কলকাতার দক্ষিণে গোবিন্দপুর গ্রামে এসে বাস আরম্ভ করেন। শেঠ বসাকরা তন্তুবায় সম্প্রদায়ের লোক হলেও তখন আর হাতে নাতে সুতো কাটেন না, তাঁতমাকু চালান না, কাপড়ের কারবার করেন। সুতো কিনে তাঁতিদের কাপড় বুনতে দেন। কাপড় তৈরি হলে তাই নিয়ে বেশি দামে বিদেশিদের কাছে বেচেন। ভদ্রলোকের মধ্যে এই শেঠ বসাকরাই তাহলে হলেন একেবারে আদিম কলকাতাইয়া। পর্তুগিজরা যখন শালকে উঠে গেলেন তখন শেঠ বসাকরা ব্যবসার সুবিধার জন্য কলকাতার উত্তরে 17টি গ্রামে এক হাট বসান। এই হাটই তখনকার দিনে গঙ্গার এপার ওপারের বেচা কেনার এক প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। তারই সামনে গঙ্গার উপরে 17টি ঘাট। সেখানেই পর্তুগিজদের জাহাজগুলো এসে ভিড়ত। পর্তুগিজরা একটু একটু করে আরও খানিকটা এগিয়ে চললেন। শেষে সপ্তগ্রামে গিয়ে থিতিয়ে বসলেন। সরস্বতী নদীর উপরে বসানো সপ্তগ্রামের তখন মস্ত বলবোলাও, ভারী গমগমে ভাব, অতি সমৃদ্ধ জনপদ। সেখানে দেশ বিদেশের মাল আমদানি রপ্তানি হয়। সেখানেই সেগুলো এক হাত থেকে আর এক হাতে ফিরে। লোকজনের সাজসজ্জায় বাড়িঘর ধরে সপ্তগ্রাম অষ্টপ্রহর সরগরম। কিন্তু শেষে এমন একদিন এলো, সরস্বতী নদী মজে হেজে যাওয়াতে সপ্তগ্রামের সেই জাঁকজমক যেন হঠাৎই একদিন খসে খসে পড়ে গেল। একে একে সকলেই গঙ্গার ধারে হুগলিতে সরে এলেন। দেখতে দেখতে হুগলিও বেশ ফেপে উঠল। এই হুগলি নামটা পর্তুগিজদেরই দেওয়া। ওটা অগ্লি শব্দের অপভ্রংশ। দেশি ভাষায় এর মানে হচ্ছে গুদম ঘর। কালক্রমে হুগলি মোগল সাম্রাজ্যের মধ্যে দক্ষিণ বাংলার শেষ বড় ঘাঁটি হল। এক মোগল ফৌজদার সেইখানে বসে ওই অঞ্চলের তদবির তদারক করতেন। ক্রমশ পর্তুগিজরা আকবর বাদশার নেক নজরে পড়ে গেলেন। খ্রিস্টান পাদ্রীদের বাদশার দরবারে খুব খাতির। পর্তুগিজরা যাতে হুগলিতে স্থায়ীভাবে বসবাস করে ভদ্রলোকের মতন ব্যবসা বাণিজ্য করতে পারেন, তারই জন্য বাদশাহ তাদের এক ফরমান লিখে দিলেন। আকবর এবং জাহাঙ্গীর বাদশার রাজত্বকালে সারা সময়টা পর্তুগিজরা বেশ মনের আনন্দে ছিলেন। তাদের পাদ্রীরা তো জাহাঙ্গীর বাদশার রকম সকম দেখে একেবারে স্থির করে নিয়েছিলেন যে বাদশাহ নিশ্চয়ই শিগগিরই খ্রিস্ট ধর্ম ভসবেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সে আশা পূর্ণ হলো না। হিন্দুরাও মনে করেছিলেন যে ওই 2 বাদশার আমলে তাদের হিন্দুয়ানিটা বেশ বজায় থাকবে। তাদের সেই মনোবাসনাটা কিন্তু অনেক পরিমাণে সফল হয়েছিল। পর্তুগিজরা যদি খালি ব্যবসা নিয়েই লেগে থাকতেন তাহলে বোধহয় ইংরেজদের মতন তারাও এদেশে অনেক দিন পর্যন্ত ভালোভাবে টিকে যেতে পারতেন। কিন্তু তাদের এক মস্ত বিদঘুটে বাতিক ছিল, যখন তখন এদেশের লোক ধরে ধরে খ্রিস্টান করা। সুবিধে পেলেই ছেলে ধরাদের মতন এদেশের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে একেবারে খ্রিস্টান করে ছেড়ে দিতেন। তা সে কি হিন্দু আর কি মুসলমান। সেই সব দেশি খ্রিস্টানরা নামে খ্রিস্টান হলেও আচারে ব্যবহারে, খাওয়া দাওয়া, বলা কওয়া, এমনকি ধর্মকর্মেও পুরো দেশেই থেকে যেত। কিন্তু বড় হলে তাদের ভাগ্যে কৃতদাস দাসী হওয়া ছাড়া আর গত্যন্তর থাকতো না। তখন কৃতদাস বেচা কেনার ব্যবসাটা সর্বত্র খুব জোর চলতি। এই নতুন খ্রিস্টান ছেলেমেয়েদের অনেককেই সেই জন্য বিদেশে চালান যেতে হয়েছিল। শাহজাহান বাদশাহ কিন্তু অন্য প্রকৃতির মানুষ। বোধহয় তার গায়ে কতকটা হিন্দু রক্ত থাকার দরুন তিনি প্রথম প্রথম বেশ খানিকটা গোঁড়া মুসলমান হয়ে পড়েছিলেন। তার ছেলে আওরঙ্গজেব হিন্দুদের মন্দির ভাঙার বিদ্যেটা বাপের কাছ থেকেই শিখেছিলেন বলে মনে হয়। পর্তুগিজদের কীর্তিকাহিনীর কথা শাহজাহানের কানে উঠতে তিনি একেবারে খেপে গিয়ে কাশিম খাঁ বলে এক জবরদস্ত লোককে হুগলির ফৌজদার করে পাঠিয়ে দিলেন। বলে দিলেন, যেরকম করে পারো খ্রিস্টান কুকুরদের একেবারে সাগর পার করে তবে ছাড়বে। বাদশাহ পর্তুগিজদের উপর বরাবরই জাতক্রোধ ছিলেন। বাদশাহ যখন যুবরাজ তখন বাংলাদেশে বসে তিনি তার বাপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তখন পর্তুগিজদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে তিনি বিফল মনোরথ হন।
সে কথা শাহজাহান বাদশাহ হয়েও একেবারে ভোলেননি। আর একটা কথা, পর্তুগিজদের শক্তি দিনে দিনে যেরকমভাবে বৃদ্ধি পাচ্ছিল, তাতে বোধহয় বাদশাহর মনে বেশ একটু ভয় ঢুকে গিয়েছিল যে আর বেশি বাড়তে দিলে শেষে বোধ করি সারা বাংলা মুলুকই পর্তুগিজদের হাতে ছেড়ে দিতে হবে। কাসিম খাঁ 1.5 লক্ষ সৈন্য নিয়ে হুগলি ঘেরাও করে পর্তুগিজদের প্রায় নির্মূল করে ছাড়লেন 1632 সালে। তাদের কোনো চিহ্নই আর অবশিষ্ট রাখলেন না। যারা প্রাণে বাঁচলেন তাদের বন্দি করে আগ্রায় চালান দেওয়া হলো। কেবল পড়ে রইল তাদের তৈরি এক গির্জার ভগ্নাবশেষ, হুগলির কাছেই ব্যান্ডেলে সেই গির্জা। আরও কিছু পরে পর্তুগিজরা বাদশার কাছ থেকে ক্ষমা পেয়ে হুগলিতে ফিরে এসে সেটাকে একেবারে পাকা করে তৈরি করালেন। ব্যান্ডেলের গির্জা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এখনও সেটা ভারতীয় রোমান ক্যাথলিক খ্রিস্টানদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান। পর্তুগিজরা আর রেখে গেছেন কতগুলো শব্দ। সে শব্দগুলো এখন একেবারে বাংলা হয়ে গেছে। ফিতে, চাবি, বালতি, নিলেম, বেহালা, পেরেক, তোয়ালে, সাবান, আলপিন, জানলা, আলমারি প্রভৃতি অতি ঘরোয়া কথাগুলো যে এককালে পর্তুগিজ শব্দ ছিল, খুলে বলে না দিলে কজন বাঙালি তা এখন ধরতে পারবেন। আর একটা জিনিস বোধহয় অনেকেরই জানা নেই, প্রথম বাংলা বই পর্তুগিজরাই ছাপেন, তবে তার হরফ বাংলা নয়, রোমান। 1743 সালে লিসবন শহরে এটি ছাপানো হয়। এর নাম কৃপার শাস্ত্রের অর্থভেদ, পাদ্রি ফাদার মনোয়েল দা আসুস্পা কর্তৃক অনুলিখিত। যদিও অনেক জায়গায় টিকা টিপ্পণী ছাড়া বইটার অর্থ একেবারেই ভেদ করা যায় না, তবুও মাঝে মাঝে সরল ভাষায় বেশ কয়েকটা মজার মজার গল্প এতে দেওয়া আছে। তাতে সাহিত্যরসের আভাসও পাওয়া যায়। এছাড়া পর্তুগিজ থেকে বাংলা একখানা ব্যাকরণ শব্দকোষ সেই সময় ওই একই জায়গা থেকে ছাপানো হয়। গ্রন্থকার সেই পাদ্রী সাহেব। একদিন পর্তুগিজ ভাষা পরবর্তীকালের হিন্দুস্তানি ভাষার মতন দেশি লোকদের সঙ্গে বিদেশিদের কথাবার্তা চালাবার ভাষা ছিল। তাই দেখতে পাচ্ছি ইংরেজ কোম্পানির ডিরেক্টররাও তাদের এখানকার কেরানিদের পর্তুগিজ ভাষা আয়ত্ত করতে বারবার উপদেশ দিচ্ছেন। হুগলি থেকে বিতাড়িত হয়ে পর্তুগিজরা বাংলাদেশে আর তেমন করে কখনো মাথা চাগিয়ে উঠতে পারলেন না। তারা বাংলার পূর্ব দক্ষিণ অঞ্চলে ব্যবসা ছেড়ে ভালো করেই বোম্বেটিগিরি ধরলেন। পর্তুগিজ জলদস্যুদের অনাচার অত্যাচার অনেক দিন পর্যন্ত চলেছিল। তার অনেক বিচিত্র কাহিনী এখনও শোনা যায়। শেষে শায়েস্তা খাঁ বাংলার নবাব হয়ে এসে এদের অনেক পরিমাণে শায়েস্তা করেছিলেন। পর্তুগিজদের সন্তান সন্ততিদের অনেকেই এখন বিবাহাদি করে বাঙালি সমাজে বেশ মিলেমিশে গেছেন। পূর্ববঙ্গে এমন অনেক পর্তুগিজ বংশের অবতংশ আছেন যাদের এখন আর আলাদা করে চেনবার উপায় নেই। ওদিকে ডাচরা ওত পেতে বসেছিলেন। পর্তুগিজরা হুগলি ছাড়া হতেই ডাচরা তাদের ব্যবসার উত্তরাধিকারী হয়ে বসলেন। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর খানিক আগেই 1625 সালে হুগলিতে মোগল ফৌজদারের একেবারে চোখের ওপর বসবাস করাটা খুব নিরাপদ বিবেচনা না করে একটু তফাতে সরে গিয়ে চুঁচড়ায় নিজেদের স্থান করে নিয়েছিলেন। ডাচরা বাংলাদেশে বেশ দুপয়সা করে খাচ্ছেন দেখে ইংরেজরাও বাংলায় আসবার উপক্রম করলেন। ইতিপূর্বেই ইংরেজরা সুরাটে, মাদ্রাজে আর বালেশ্বরে ঢুকে পড়ে একখানা করে কুঠি বানিয়ে বসে পড়েছেন। তাদের মনে হলো যে বাংলাদেশে এসে জুটতে পারলে ব্যবসা মন্দ চলবে না, কেননা বাংলার সোরা, রেশম, চিনি, চাল আর কাপড়, পাতলা মসলিন, ছাপা ছিট তখন জগৎ বিখ্যাত। আর তার সঙ্গে কিছু কিছু বেনেতি মশলাপাতিও আছে। শুধু ডাচরাই একা কেন তার ফল ভোগ করে? ওইসব কুঠির মালিক আসলে এক ইংরেজ বণিক কোম্পানি। লন্ডন শহরের কজন বড় বড় নামজাদা সওদাগর মিলে শেয়ারে এই কোম্পানি খোলেন। 1600 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এদের এক চার্টার দেন। তারই বলে এরা পৃথিবীর পূর্ব দিকে একেবারে একচেটে ব্যবসা ফাঁদবার চেষ্টা করতে লাগলেন। পূর্ব দেশের তখনকার নাম ছিল ইস্ট ইন্ডিজ। সেই সূত্রে এই কোম্পানির সংক্ষিপ্ত নাম হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড অফিস লন্ডনে। কোম্পানির স্টক হোল্ডাররা তখন গভর্নর আর 24 জন করে ডিরেক্টর 3 বছর অন্তর অন্তর নির্বাচন করতেন। তারাই লন্ডনের ইস্ট ইন্ডিয়া হাউসে বসে চিঠিপত্র লিখে কোম্পানির কাজ চালিয়ে যেতেন। তবে আসল কাজগুলো অবশ্য তাদের এখানকার কর্মচারীদের মারফতেই সারতে হতো। এইসব কর্মচারী কোম্পানির ডিরেক্টররা লন্ডন থেকে বাছাই করে কাজ দিয়ে নিজেদের জাহাজে চড়িয়ে এদেশে পাঠাতেন। এখানে এসে তাদের ডিরেক্টরদের উপদেশ মতনই চলবার কথা, কিন্তু কার্যক্ষেত্রে সেই উপদেশ যে সবসময় মেনে চলা সম্ভব হতো তা নয়।
হয়ও নি। ক্ষেত্রে কর্মবিধিয়তে এই নিয়মে চলছিল যেমন সর্বত্র চলে। 30,000 পাউন্ড অর্থাৎ তখনকার দিনের 3 লক্ষ টাকার মূলধন, 4খানা জাহাজ আর একটা পানসি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য অভিযান শুরু করে 1601 সালে। কিন্তু কি কপাল, বছর কয়েক যেতে না যেতেই কোম্পানির ব্যবসা একেবারে ফিপে উঠল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টক কেনবার জন্য ইংল্যান্ডের রাজা রাজরা, আমির ওমরাও, ধনী শেঠ সওদাগরদের মধ্যে কারাকারি পড়ে গেল। কোম্পানি দিনে দিনে একেবারে ফুলে লাল। 1650 সালে হুগলিতে এসে সেখানে এক কুঠি বানিয়ে সামান্যভাবেই ইংরেজরা প্রথমে বাংলাদেশে তাদের ব্যবসার কাজ আরম্ভ করলেন। এই সময় একটা সুবিধে ঘটে গিয়েছিল। শাহজাহান বাদশার মেজ ছেলে সুলতান সুজা তখন বাংলার গভর্নর। রাজমহলে বসে নবাবি করেন। এরই দরবারে গ্যাব্রিয়েল ব্রাউটন বলে এক ইংরেজ ডাক্তারের খুব খাতির। নবাবকে বন্ধু পেয়ে তার কৃপায় ডাক্তার সাহেব বেশ আরামেই রাজমহলে বসবাস করছিলেন। তিনি অনেকটা সুজাকে ধরে কয়ে 1652 সালে ইংরেজদের এক নিশান জোগাড় করে দিলেন, যাতে করে ইংরেজরা বছর বছর থোকথাক 3,000 টাকা মাসুল দিয়ে বাংলাদেশে বসে নিরুদ্রপে ব্যবসা চালাতে পারেন। ইংরেজরা ধীরে ধীরে হুগলি থেকে শুরু করে মালদা, পাটনা, ঢাকায় এক এক করে নিজেদের কুঠি উঠিয়ে ফেললেন। কিন্তু বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বকালের গোড়া থেকেই ইংরেজরা হুগলির ফৌজদারের কুনজরে পড়ে গিয়েছিলেন। ইংরেজদের তিনি একেবারেই বরদাস্ত করতে পারতেন না, যেন তারা তার দু চোখের বিষ। রোজই একটা না একটা কিছু খুঁটিনাটি নিয়ে খিটিমিটি লেগেই আছে। এর অন্য একটা কারণও ছিল। অন্য অন্য ইউরোপিয়ান বণিকদের মতন ইংরেজরা মোগলদের সঙ্গে বেশ মিলেমিশে থাকতে পারতেন না। ইংরেজরা সহজে ন্যায্য খাজনা মাসুল ছাড়া উপরি পাওনা গণ্ডা কিছু দিতে চান না। কিন্তু এখানকার মতন তখনও উপরি না দিলে কাজ চলে না। তাছাড়া ইংরেজদের স্বাধীন প্রকৃতি, স্বচ্ছন্দ গতিবিধি, গভীর ব্যবসা বুদ্ধি, এ সবগুলোই সেকালের সরকারি মহলের বড়ই দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছিল। তার উপরে ইংরেজদের কেমন যেন একটু ছাড়ো ছাড়ো ভাব, সর্বদাই কেমন ধারা একটু নাক তোলা স্বভাব, যেন বলতে চায় আমাকে ছুঁয়ো না, তফাৎ যাও। তখনকার বাংলার গভর্নর মীর জুমলা বিদেশি বণিকদের উপর খুব সদয় না থাকলেও আরও অনেক জরুরি কাজে ব্যস্ত থাকায় ইংরেজদের উপর অতটা দৃষ্টি রাখতে পারেননি। 1663 সালে মীর জুমলার মৃত্যুর পরে আওরঙ্গজেব বাদশার মামা শায়েস্তা খাঁ বাংলার নবাব হয়ে এলেন। শায়েস্তা খাঁ মীর জুমলার মতোই ইংরেজদের কাছ থেকে বছর বছর 3,000 টাকা আদায় করে নিয়ে প্রথম অনেকটা চুপচাপ ছিলেন। কারণ গোড়ার দিকে তারও হাতে অনেক কাজ ছিল। তার মধ্যে প্রধান ছিল পর্তুগিজ বোম্বেটেদের টিট করা। তাই ইংরেজরা যখন শায়েস্তা খাঁর কর্মচারীদের বিরুদ্ধে নালিশ চালালেন যে সময়ে অসময়ে ইংরেজদের মাল আটকায়, তাদের ব্যবসাতে বাধা দেয়, যখন তখন টাকা চেয়ে বসে, তিনি তখন দয়া করে হুকুম পাঠিয়ে দিলেন যাতে ইংরেজরা আগের মতোই স্বচ্ছন্দে ব্যবসা করে খেতে পারেন। কর্মচারীদের বলে দিলেন তারা যেন ইংরেজদের পিছনে অযথা না লাগেন। কিন্তু বেশি দিন এরকম ধারা চলল না। ইংরেজদের কাল হলো যখন শায়েস্তা খাঁ দক্ষিণের শিবাজির হাতে নাস্তানাবুদ হয়ে বাংলায় দ্বিতীয়বার নবাবি করতে এলেন। সরকারি রাজস্ব দিয়ে শায়েস্তা খাঁ বাংলাদেশে খাজনা থেকে বাকি যা কিছু টাকা হাতে পেতেন, তাতে তার মতন লোকের নবাবি করা একেবারেই পোষাতো না। প্রবাদ আছে তার দৈনিক খরচই নাকি ছিল 50,000 টাকা। নবাব সাহেবের আবার টাকা জমানোরও এক বিষম বদরোগ ছিল। ফলে যা হবার তাই হলো, অর্থাৎ টাকা আমদানি করার যত রকমের ফিকির ফন্দি আছে তার কোনোটাই তিনি বাদ রাখলেন না। তাতে প্রজারা মরুক বাঁচুক তার কিছুই যায় আসে না। এর ফলে লোকের হাতে টাকা এত কমে গেল যে জিনিসপত্র অসম্ভব সস্তা দরে বিকোতে লাগলো। চালের দাম টাকায় 8 মণ হয়ে গেল। শায়েস্তা খাঁ যখন বাংলাদেশের গভর্নরগিরি ছেড়ে ঢাকা থেকে দিল্লি চলে যান, তখন শহরের পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে সেই গেটটা ইট দিয়ে গাঁথিয়ে বন্ধ করে দিয়ে চলে গেলেন। গর্ব করে বন্ধ গেটের উপর লিখে দিলেন যতদিন না চাল আবার টাকায় 8 মণ হয় ততদিন পরবর্তী গভর্নরদের কেউ যেন সেই গেট আর না খোলেন। একেবারে সেই 1740 সালে যখন সরফরজ খাঁ বাংলার নবাব, তখন সেই গেট আবার একবার খোলা হয়। তখন চালের দাম ওই রকমই পড়ে গিয়েছিল। কিন্তু এতে শায়েস্তা খাঁর গর্ব করার কিছু ছিল না। একে পূর্ববঙ্গ চালেরই আড়ত, তার উপরে লোকের হাতে কেনবার পয়সা নেই। সুতরাং ইকোনমিক্সের নিয়ম অনুসারে জিনিসপত্রের দাম সস্তা হতে বাধ্য। তাতে আশ্চর্যের কিছুই নেই। বাংলাদেশ থেকে যাবার সময় শায়েস্তা খাঁ এই দেশ চষে 38 কোটি টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটা আমাদের কাছে এক্সপ্লয়টেশন বলে মনে হয় না, কারণ শায়েস্তা খাঁ তো এই দেশেরই লোক।
কেবল বাংলাদেশ থেকে দেড়ে মুশে টাকা বার করে তিনি নিয়ে শুধু দিল্লিতে গিয়ে জাঁকিয়ে বসলেন। দেশের টাকা তো দেশেই রয়ে গেল। বিদেশি বণিকদের মাল আটক করলে, তাদের ভয় দেখালে সঙ্গে সঙ্গেই বেশ 2 পয়সা আদায় হয়। এই সুযোগ কি সহজে ছাড়া যায়? তাই রোজই ইংরেজদের ঘাড়ে একটা না একটা কিছু উৎপাত চেপেই রইল। ইংরেজদের তখন না আছে ঢাল, না আছে তলোয়ার। তারা বাধ্য হয়ে ঘুষ দেন, আর মাঝে মাঝে শায়েস্তা খাঁকে ফৌজদারের অত্যাচারের কথা জানিয়ে চিঠি ছাড়েন। হুগলির ইংরেজ কুঠির অধ্যক্ষ উইলিয়াম হেজে স্বয়ং ঢাকায় গিয়ে নবাবের কাছে দরবার করেও কোনো ফল লাভ করলেন না। ইংরেজরা তর্ক জুড়ে দিলেন। সুলতান সুজাই তো তাদের সাল 3,000 টাকা মাসুল দিয়ে ব্যবসা করবার অনুমতি দিয়ে গেছেন। শায়েস্তা খাঁ তার জবাবে বললেন যে সুলতান সুজা যে নিশান দিয়েছিলেন সেটা তো আর বাদশাহী ফরমান নয়, সুতরাং তিনি যতদিন বাংলার গভর্নর ছিলেন ততদিন তার নিশানও বলবৎ ছিল। কিন্তু পরে যারা গভর্নর হয়ে এলেন তারা সুজার নিশান মানবেন কেন? তাছাড়া সুজার সময়ে তোমাদের ব্যবসা কি ছিল, আর এখন কি দাঁড়িয়েছে বলো তো? কিন্তু ইংরেজরা নিজেদের গো ছাড়লেন না। ভদ্রলোকের এক কথার মতন তারা কেবলই বলতে লাগলেন, ব্যবসা বৃদ্ধি হোক না হোক মাসুল দেব, কিন্তু ওই 3,000 টাকা মাত্র। সুলতান সুজা নিশান দিয়ে গেছেন, ইংরেজরা বাঁকা তর্ক ধরলেন, সুতরাং বিবাদ মিটল না। শেষে একদিন ঝগড়া বেশ পেকে উঠল। গুমরে গুমরে থেকে একদিন হাতাহাতি শুরু হয়ে গেল। তখন হেজের সাহেব এদেশে নেই। আরও কজন সাহেব সর্দার হয়ে এলেন গেলেন। জব চার্নক তখন হুগলিতে কোম্পানির এজেন্ট। 1686 সাল। জব চার্নক এর অনেক আগেই, অর্থাৎ 1656 সালে প্রথম এদেশে আসেন। গোড়ার দিকে তিনি অল্প কিছুদিন কাশিমবাজারে থেকে পাটনার ইংরেজ কুঠিতে বদলি হন। তারপর কাশিমবাজারের কুঠির একেবারে সর্দার হয়ে গেলেন। কাশিমবাজারে থাকবার সময় সেখানকার দালাল গোমস্তারা কোম্পানির নামে পাওনা টাকার জন্য নালিশ করেন। তাতে জব চার্নক এবং কাশিমবাজার কুঠির অন্য অন্য কর্তাদের নামে 43,000 টাকার ডিক্রি হলো। চার্নক ঢাকায় আপিল করাতে সে আপিল ডিসমিস হয়ে গেল। তবুও চার্নক টাকাটা দিলেন না। হুকুম হলো তাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়া মানে সেখানে গিয়ে কয়েদ থাকা, যতক্ষণ না টাকা আদায় হচ্ছে। চার্নক সেটা বেশ ভালোই জানতেন। তিনি ঢাকায় না গিয়ে গোপনে হুগলিতে পালিয়ে এলেন। মোগল সৈন্য এসে কাশিমবাজারের ইংরেজ কুঠি দখল নিয়ে নিল। অনেক দিন এদেশে থাকার দরুন জব চার্নক বেশ ভালো করেই বুঝেছিলেন যে এদেশে জোর ব্যবসা চালাতে গেলে মোগলদের সনদ ফরমানের উপরেই কেবল নির্ভর করলে চলবে না। মোগলদের সঙ্গে যতই শর্ত সাবুত করা যাক না কেন, কাজের সময় সে সবই বৃথা হয়ে যায়। নিজের পায়ের উপর দাঁড়াতে না পারলে কোনো গতি নেই। তা না করতে পারলে একদিন না একদিন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবেই যাবে। এখান থেকে পাত্তারি গোটাতে হবে। জব চার্নক আরও বুঝেছিলেন নিজের পায়ে দাঁড়াবার একমাত্র উপায় হচ্ছে গায়ের জোর। সৈন্য সামন্ত না বাড়ালে আর তারই সঙ্গে মজবুত এক কেল্লা ফাঁদতে না পারলে সবই ভস্যে ঘি ঢালা। তিনি নিজের মনোভাব গোপন রাখলেন না। কোম্পানির ডিরেক্টরদের খোলাখুলি সব কথা জানিয়ে দিলেন। কোম্পানি লিখলেন, আপাতত কাছাকাছি যেখানে যত ইংরেজ আছে তাদের সবাইকে নিয়ে এসে হুগলিতে জড়ো করা হোক। আর কেল্লা বানাবার কথাটা, সেটা তো আর রাতারাতি মোগলদের চোখের সামনে ওঠানো যায় না। তারা পরে ধীরে সুস্থে এ বিষয়ে ভালো করে ভেবেচিন্তে উপদেশ দেবেন। ক্রমশ চারধার থেকে ইংরেজ সৈন্যরা কিছু কিছু করে হুগলিতে এসে জমায়েত হতে লাগলো। শিগগিরই খবরটা ঢাকার নবাবের কাছে পৌঁছে গেল। শুনে শায়েস্তা খাঁও নিশ্চিন্তে বসে রইলেন না। 1012 সৈন্যের এক ফৌজ হুগলিতে পাঠিয়ে দিলেন। ফৌজ আসতে দেখে ফৌজদার আব্দুল গনি সাহেবের মেজাজ একেবারে সপ্তমে চড়ে গেল। গরম হয়ে তিনি হুকুম জারি করলেন যে ইংরেজদের এখানে আর ব্যবসা করা চলবে না। শুধু তাই নয়, বাজারে যত দোকানদার ছিল তিনি তাদের সবাইকে ডেকে মানা করে দিলেন যে তারা যেন ইংরেজদের কোনো জিনিস না বেচে। একদিন সকালে উঠে 3টে ছোকরা ইংরেজ গোড়া হুগলির বাজারে খাবার জিনিস কিনতে গিয়ে দেখে দোকানিরা কেউ তাদের কিছু বেচবে না। তার উপরে বলা নেই কওয়া নেই, হঠাৎ কোতোয়ালের লোক এসে তাদের ধরে বেঁধে নিয়ে গিয়ে একেবারে ফৌজদারের কাছে হাজির করার উপক্রম করলে। খবর না শুনে ইংরেজ সৈন্য যে যেখানে ছিল একেবারে রে রে করে বেরিয়ে পড়ল। তারপর যা হয় তাই, মারামারি, হাতাহাতি, কাটাকাটি। দুপক্ষ থেকেই গোলাগুলি ছোড়াছুড়ি চলল। ইংরেজ পল্টনদের গোলার চোটে আব্দুল গনি সাহেব চোখে অন্ধকার দেখলেন, আর কাল বিলম্ব না করে ছদ্মবেশে গঙ্গার উপরে নৌকায় চড়ে তিনি হুগলি ছেড়ে চম্পট দিলেন। চারিদিকের খড়ের বাড়িগুলো আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগল। অক্টোবর 1686। এই ছোটোখাটো যুদ্ধে ইংরেজরা জিতে গেলেও জব চার্নক এরপর আর বেশি দিন
হুগলিতে থাকাটা কোনো মতেই সমীচীন বলে বোধ করলেন না। মোগলদের ঠিক নাকের উপর বাস করাটা অনেক দিন ধরেই তার মন থেকে ঠিক সায় পাচ্ছিল না। হুগলি ছেড়ে চলে যাওয়ার সংকল্প তার অনেক দিন আগে থেকেই ছিল। তাছাড়া শিগগিরই লোক পরম্পরায় শোনা গেল যে শায়েস্তা খাঁ নাকি পণ করেছেন যে ইংরেজরা যেখান থেকে ঢুকেছিলেন সেখানেই, অর্থাৎ সেই সমুদ্রেই আবার তাদের ফেরত পাঠিয়ে দিয়ে তবে তার অন্য কাজ। এরপর মাস দুই যেতে না যেতেই লোক লস্কর, জিনিসপত্র, লটবহর সব তুলে এনে হুগলিতে জড়ো করে জব চার্নক জাহাজে উঠে হুগলি ছেড়ে চললেন। ইচ্ছে একেবারে বালেশ্বরে পৌঁছে সেখানকার ইংরেজ কুঠিতে গিয়ে উঠবেন, কিন্তু পথে 17টি গ্রাম পড়ায় সেখানেই নেমে পড়লেন।